আমদানি বাড়ায় 1.5 মাস পর ডলারের বিপরীতে মান হারালো টাকা, খোলা বাজারে বিক্রি 91 টাকায়। শাহজালাল বিমানবন্দরের রাতে ফ্লাইট বন্ধ, ইমিগ্রেশনে দেরি সহ নানা জটিলতা, দুর্ভোগে যাত্রীরা। প্রতি বছর বাড়ছে বিদেশে ক্রয় করা অবৈধ সম্পদের পরিমাণ, সাড়া দিচ্ছে বিভিন্ন দেশের সরকার। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আমদানি বাড়তে থাকায় ফের টাকার বিপরীতে শক্তিশালী অবস্থানে ডলার। 1.5 মাস অবস্থান ধরে রাখার পর চলতি সপ্তাহে এক ধাক্কায় ডলারের বিপরীতে টাকার মান কমল 20 পয়সা। বাজার স্থিতিশীল রাখতে ডলার বিক্রির পাশাপাশি হুন্ডি প্রবণতা ও অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। গত 1.5 মাস অবস্থান ধরে রাখার পর বছরের শুরুতেই তেজিভাব দেখাচ্ছে ডলার। সদ্য বিদায়ী বছরের ডিসেম্বর মাসে প্রতি ডলার কেনাবেচা হয় 85 টাকা 80 পয়সায়, কিন্তু নতুন বছরের শুরুতেই এক ধাক্কায় টাকার মান কমেছে 20 পয়সা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আন্তঃব্যাংক মুদ্রা বাজারে 9 এবং 10 জানুয়ারি ডলার বিক্রি হয়েছে 86 টাকায়। ব্যাংকের বাইরে খোলা বাজার বা কার্ভ মার্কেটে কেনাবেচা হচ্ছে প্রতি ডলার 91 টাকায়। 90 টাকা 20 পয়সা আজকের রেট, আমরা কিনতেছি 90 টাকা 40 পয়সা আমরা বিক্রি করতেছি। তথ্যানুযায়ী চলতি অর্থবছরের 5 মাসেই দেশে আমদানি হয়েছে 3116 কোটি ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় 54% বেশি। ব্যাংকাররা বলছেন, আমদানি বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বেড়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী প্রবাসীদের পাঠানো আয় ও রপ্তানি আয় বাড়েনি। ফলে আমদানি দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে। এতে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। ডলারের উপর একটা প্রেশার এসছে আর কি, মানে যে পরিমাণে ইম্পোর্ট হচ্ছে সেই পরিমাণের এক্সপোর্ট হচ্ছে না এবং একই সাথে রেমিটেন্স হচ্ছে না বিধায় ডলারের উপরে প্রেশারটা, এবং ফলে ডলারের মূল্যটা বেড়ে গেছে। ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের কার্যকরী ভূমিকা চান বিশেষজ্ঞরা। প্রয়োজনে একটি সমীক্ষা করার পরামর্শ তাদের। মার্কেটটাকে মনিটর করা উচিত, কার মার্কেট বিশেষ করে বাইরে দিয়ে বিক্রি হচ্ছে এটাকে মনিটর করা উচিত। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং হচ্ছে কিনা ইম্পোর্টেড, এটা দেখলে কিছুটা সংযত হবে ডলার। বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের জুলাই থেকে 10 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে 250 কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ওয়াজিদ হাসান শাহ। ওয়াজিদ হাসান শাহ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, টাকার মান কমা রোধে কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের পদক্ষেপ নিতে পারে এই ক্ষেত্রে? যে আমরা যদি ধরে নেই যে মুক্তবাজার অর্থনীতিতে আমরা বসবাস করি, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু ভূমিকা খুবই সীমাবদ্ধ থাকার কথা। তারপরেও বাস্তবতা হলো যে 90-এর উপরে আমাদের কার্ভ মার্কেটে ডলার ট্রেড হচ্ছে নভেম্বরের মাঝামাঝি থেকেই। নভেম্বরের মাঝামাঝি থেকে যে 90+ ট্রেড হচ্ছে, এটার কয়েকটা কারণ আছে। আমাদের অমিক্রন আসার আগে যখন কোভিড-19-এর ধকল থেকে আমরা অনেকটা মুক্তি পেয়েছি, তখন দেখা গেল মানুষ প্রচুর আবার বিদেশে যাওয়া শুরু করেছে। বিদেশে যাওয়ার সাথে সাথে কার্ভ মার্কেটে কিন্তু ডলারের চাহিদা এবং ব্যাংক থেকে ডলারের চাহিদাটা বেড়ে গেল। ক্যাশ ডলারের আমাদের রিজার্ভ যদিও প্রায় $45 বিলিয়ন কাছাকাছি, বাস্তবতা হলো রিজার্ভ থাকলেও ক্যাশ ডলারের ক্রাইসিস কিন্তু অনেক সময় থাকে আমাদের আভ্যন্তরীণ বাজারে, এবং সেইটা কিছুটা সামাল দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক টাকা কিনে ডলার বিক্রি করছে। এই ডলার, এই আপনাদের যেই নিউজ বলা হলো, প্রায় $2.5 বিলিয়ন মতো বিক্রি করেছে জুলাইয়ের 1 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত। এইটার উদ্দেশ্য ছিল ডলারের ঊর্ধ্বগতি কিছুটা হলেও কন্ট্রোল করার। এখন আমরা যতই বলি না কেন আমাদের রপ্তানি বাড়ছে, রপ্তানি অবশ্যই বাড়ছে, কিন্তু রপ্তানির তুলনায় আমদানি আরো বেশি বেড়েছে। আমদানি কিন্তু 50%+ বেড়েছে, যেটা আপনারা বলেছেন আপনাদের প্রতিবেদনে। সেখানে রপ্তানি কিন্তু বোধহয় 40%-এর কাছাকাছি বেড়েছে। সেখানে আমাদের ট্রেড গ্যাপটা বাড়ছে। ট্রেড গ্যাপ বাড়া মানে, এবং আগে কি হতো, রেমিটেন্সের জন্য ট্রেড গ্যাপটা কভার্ড হয়ে যেত। এখন রেমিটেন্স যেটা হয়েছে, আপনার যখন ইনফর্মাল মার্কেটে 90 টাকা প্লাস পাবে মানুষ ডলার প্রতি, আর ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করলে যেখানে 85-86 ঘরে পাবে। আজকেও আমি কয়েকটা ব্যাংকে খবর নিলাম, সরকারি ব্যাংকে দেখা যাচ্ছে হয়তো বিক্রি করছে
88 করে বিক্রি করছে, কিন্তু কিনছে তারা 86-র কাছাকাছি। বেসরকারি একটা ব্যাংক আমাকে বললো তারা 88-50 করে বিক্রি করছে, কিন্তু 85-50 করে কিনছে ডলার। এখন 3 টাকা গ্যাপ, 2.5 টাকা 3 টাকা গ্যাপ কিন্তু সাধ্য থাকতো না, 50 পয়সা 1 টাকায় গ্যাপ থাকতো। কিন্তু আপনি যদি কার্ড মার্কেটের কথা বলেন, মানি চেঞ্জের কথা বলেন, সেখানে কি হচ্ছে, ডিফারেন্সটা কিন্তু 20 পয়সা থেকে 50 পয়সা। আপনাদের প্রতিবেদনে যেটা আসলে 90 টাকা 20 পয়সা করে তারা কিনছে, 90 টাকা 40 পয়সা, কেউ কেউ বলে 90-50 বা 91 পর্যন্ত তারা বিক্রি করছে। এখন আপনি বা আমি যদি বিদেশের থেকে টাকা পাঠাতে চাই, আমরা যদি ফর্মাল চ্যানেলে পাঠিয়ে, হ্যাঁ আগে 2% ইনসেন্টিভ ছিল, এখন সেখানে 2.5% করা হয়েছে ইনসেন্টিভ, কিন্তু তারপরেও 85 বা 86 টাকায় 2.5% কি আপনার 90 টাকার উপরে আসে? অবশ্যই না। মানুষ তো চাইবেই বিনিময় হারটা বেশি পেতে, 90 টাকা পেতে বা 91 টাকার কাছাকাছি পেতে। সুতরাং আমাদের ইনফর্মাল চ্যানেলে কিন্তু বা হুন্ডির মাধ্যমে টাকা আসা বেড়ে গেছে, ফর্মাল চ্যানেলে কমে যাওয়ায় এই যে প্রেশারটা পড়ছে এবং ডিপ্রিসিয়েশনটা হচ্ছে, টাকা ডিপ্রিসিয়েশন এবং ইউএস ডলার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে যেতে পারে, কিন্তু যখন ডিমান্ড এত বেশি, ওয়াজিদ হাসান শাহ, আপনি রেমিটেন্সের কথা বলছিলেন, আপনার কাছে জানতে চাইবো, রেমিটেন্সে তো প্রণোদনা বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আগামীতে করোনার ধরনের প্রভাবে এই খাতের আয়ে কোনো প্রভাব পড়বে কিনা? করোনার প্রভাবে যখন সব জায়গায় লকডাউন হচ্ছিল, তখন কিন্তু মানুষের পক্ষে ইনফর্মাল চ্যানেলে পাঠানো খুব কঠিন হয়ে গেছিল। এই কারণে ফর্মাল চ্যানেলে কিন্তু টাকাটা ডলার বেশি আসছিল, যে কারণে অনেকেরই ধারণা ছিল কোভিড কালে আমাদের রেমিটেন্স কমে যাবে, দেখা গেল উল্টো বেড়ে গেছে। আগের বছর কিন্তু 22 বিলিয়ন ডলারের কম ছিল, কিন্তু দেখা গেছে যে 2020-এর তুলনায় 2021-এ যদি আমরা অর্থ বছর না ধরে ক্যালেন্ডার ইয়ার ধরি, মাত্র 1.52% রেমিটেন্স বেড়েছে। মাত্র 1.52% রেমিটেন্স বাড়তে পারে, কিন্তু আমাদের ইম্পোর্ট অনেক বেশি বেড়েছে এক্সপোর্টের তুলনায়। এখানে কিন্তু আমাদের যে গ্যাপটা সেটা বেড়ে গেছে। এর জন্যই ডলারের অ্যাপ্রিসিয়েশনটা হয়েছে টাকার এগেনস্টে। এবং আমরা সবাই জানি যে বিজিএমইএ আমাদের পোশাক শিল্প, যেহেতু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, আমরা জানি যে ডলারের মান বাড়ার কারণে কিন্তু আমদানি ব্যয়ও বেড়ে যাবে, সেক্ষেত্রে মূল্যস্ফীতিতে কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? এটাতে প্রভাব পড়ছে, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে বিজিএমইএ সবসময় চেয়ে আসছে যে আমাদের টাকার অবমূল্যায়ন হোক, যেন তারা রপ্তানি করে বেশি টাকা পায় ডলারের এগেনস্টে। কিন্তু বাস্তবতা হলো, আমরা যেহেতু আমদানি নির্ভর অর্থনীতি এবং আমাদের যেহেতু বরাবরই ট্রেড ডেফিসিট থাকছে, সুতরাং ডলারের দাম বাড়া মানে আমাদের সবকিছুরই দাম বাড়বে, মুদ্রাস্ফীতির উপর প্রভাব পড়বে, এবং সেটা দেখা গেছে পড়ছে। তেলের দাম বাড়ানোতে কিন্তু প্রভাব পড়েছে, এবং পাশাপাশি ডলারের দাম বাড়ানোতে অনেক ধরনের খাদ্য সামগ্রী, আপনি জ্বালানি তেল বলেন, ভোজ্য তেল বলেন, সবকিছুরই কিন্তু দাম বাড়ছে। এর ফলশ্রুতিতে ডলারের দাম বাড়ায়। এবং ওয়াজিদ হাসান শাহ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 মাস ধরে রাতে 8 ঘন্টা ফ্লাইট বন্ধ থাকায় যাত্রী চাপ বেড়েছে 1.5 গুণ। এতে ফ্লাইট সূচি বিঘ্ন হওয়া, ট্রলি সংকট, ইমিগ্রেশনের দীর্ঘ লাইন সহ সীমাহীন দুর্ভোগে যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে 70 জন ট্রলিম্যান নিয়োগ, ইমিগ্রেশনে জলবন বাড়ানো সহ নতুন চেকিং মেশিন স্থাপন করা হয়েছে। করোনা সতর্কতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ, বোর্ডিং, চেকিং, ইমিগ্রেশন সহ নানা আনুষ্ঠানিকতা শেষ করতে একজন যাত্রীর সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। আর সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা থাকায় ব্যয় করতে হচ্ছে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে বিমানবন্দরে 24 ঘন্টায় 20,000 যাত্রী পারাপারের সক্ষমতা থাকলেও রাতের ফ্লাইট বন্ধ থাকায় দিনে বেড়েছে যাত্রী চাপ। এতে বিমানবন্দর ঘিরে নানা অভিযোগ যাত্রীদের। বসার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, প্রস্রাবের জায়গা নাই, অনেক কষ্ট হইতেছে। আমরা পরবাসী এত কষ্ট হয় বলার বাহিরে। এখানে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স একটা ফর্ম দেওয়ার কথা, এটা দেওয়া হয়নি। এখানে একজনের কাছে জিজ্ঞাসা করছে যে ভাই পিসিআর টেস্ট কোথায় দেয়, তো উনি বলছে যে আমরা লাইনে দাঁড়াইতে হবে না, আমরা সব রেডি করে দেবো, 1000 টাকা করে নেবে। বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে এরই মধ্যে 70 জন ট্রলিম্যান নিয়োগ দেওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে ইমিগ্রেশন পুলিশের সংখ্যাও। সেই সঙ্গে গ্রিন চ্যানেলে বসানো হয়েছে নতুন চেকিং মেশিন। সিকিউরিটি এগুলি করতে তো সময় লাগে, 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো এভরিথিং হ্যাজ সাম ওন সার্টেন টাইম। এক জায়গায় বিলম্ব হলে পরবর্তী অ্যাকশনগুলো বিলম্ব হয়ে যায়।
তো আমরা পিসিআর ল্যাবকে বলেছি তো আমরা যেন তারা যেন রিপোর্টগুলো তাড়াতাড়ি দেয়, তাহলে আমাদের আর কোনো যাত্রীদের কোনো বিলম্ব থাকবে না। আমরা শুধু দেখতেছি যে যাত্রীর ভোগান্তিটা, কিন্তু আমরা যে কী পরিমাণ এয়ারপোর্টে কষ্ট করতে হচ্ছে এই যে এতগুলো যাত্রী সেবা দেওয়ার জন্য, এটা কিন্তু আসলে ঠিক ফুটে উঠে নাই। তবে আমরা দুঃখ প্রকাশ করি যে আমরা যতই যাত্রী দেই না কেন আমাদের চেষ্টা আছে যেন যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। বেবিচক বলছে ট্রলি সংকট কাটাতে ফেব্রুয়ারির মধ্যেই আসছে ২৫০০ নতুন ট্রলি। সেই সঙ্গে রাতের ফ্লাইট স্বাভাবিক হলে যাত্রী সেবা শতভাগ দেয়া সম্ভব হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে অবৈধ অর্থ সম্পদ পাচার করেও পার পাচ্ছে না দুর্নীতিবাজরা। প্রতি বছর বেড়েই চলছে ক্রোক করা সম্পদের পরিমাণ। বিদায়ী বছরে আদালতের নির্দেশে দুদকের আবেদনে টাকার মূল্যমানে ১২১ কোটি টাকার অর্থ সম্পদ ক্রোক করেছে বিভিন্ন দেশের সরকার। যদিও টিআইবি বলছে পাচার হওয়া টাকার বিপরীতে এই টাকার পরিমাণ নগণ্য। অস্ট্রেলিয়ার সিডনির এই বাড়িটির মালিক বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসেবরক্ষণ কর্মকর্তা আফজাল। দুদক সূত্রে জানা যায় দেশ থেকে পাচার করা ১০ কোটি টাকায় কেনা এই সিডনির বাড়ি। তবে সে দেশে আফজাল পাচার করেছে কয়েকশো কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটার দুর্নীতির কমিশনের টাকা পাচার করা হয়েছে বলে তথ্য দুদকের। তবে টাকা পাচার করেও শেষ রক্ষা হয়নি আফজালের। এখন তিনি দেশের কারাগারে। আর তার বিলাসবহুল বাড়িটি দুদকের আবেদনে অবরুদ্ধ করেছে অস্ট্রেলীয় সরকার। আদালতে অভিযোগ প্রমাণিত হলে জব্দ করা হবে বাড়িটি। এরকম অর্ধশত ব্যক্তির ১২১ কোটি টাকার অর্থ সম্পদ অবরুদ্ধ করেছে কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সরকার। আফজাল হোক আর যেই হোক, সম্পদ যদি আপনি বাইরে নিয়ে যান এবং এটা যদি তথ্যপত্রের মাধ্যমে কমিশন ধরতে পারে, দেখে অবশ্যই সেই সম্পদের জব্দ আমার আদালতের মাধ্যমে জব্দ করা যাবে আবেদনের ভিত্তিতে। কাজেই এখন টাকা পাচার করে, সম্পদ পাচার করে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। বিদেশে পাচার হওয়া অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি ইতিবাচক, কিন্তু পাচার হওয়া অর্থ সম্পদের পরিমাণ কয়েক হাজার গুণ বলছে টিআইবি। এছাড়া রয়েছে বেগমপাড়া কানাডার, বা রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম, রয়েছে হুন্ডি, যেটা সনাতন পদ্ধতিতে অর্থ পাচার হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ কিন্তু বিশাল। ৬৪,০০০ টাকা, ১,০০০ কোটি টাকা বললে সেটা খুবই কম হবে। তবে গত ২ বছরে করোনার কারণে কার্যক্রম সীমিত থাকায় দেশে দুর্নীতিবাজদের অর্থ সম্পদ বাজেয়াপ্তর পরিমাণ কয়েক গুণ কমেছে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি বেসরকারি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়া জোরদারে প্রায় ২৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি সই করেছে সরকার। ডিজিটাল অর্থনীতির সহায়ক পরিবেশ তৈরি এবং দেশীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের প্রসারে প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলার কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি ও চাকরির সুযোগ তৈরি করা হবে। প্রস্তাবিত এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পে এই ঋণ দেবে বহুজাতিক উন্নয়ন সহযোগী সংস্থাটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রকল্পটি বাস্তবায়ন করবে। ঘরের কাছে বাণিজ্য মেলা হয় খুশি রূপগঞ্জ ও কালীগঞ্জবাসী। তারা বলছেন আগের মেলা অনেক দূরে থাকায় খুব একটা যাওয়া হতো না তাদের। পাশাপাশি মাসব্যাপী এই মেলায় এলাকার অর্থনীতি কিছুটা হলেও গতি পাবে বলে আশা তাদের। এদিকে সপ্তাহ পার হলেও তেমন যেমন এটি মেলার বেচাকেনা। শেরেবাংলা নগর নয়, এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসেছে ২৫ কিলোমিটার দূরে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। কাছাকাছি বাণিজ্য মেলা হয় খুশি রূপগঞ্জ ও কালীগঞ্জবাসী। মাটিতে আসছে এই মেলা থেকে ১.৫ কিলো দূরে আমার বাড়ি, তো এই উপসরি আমার জন্মস্থান। সেই হিসাবে আজকে সবচেয়ে বাড়ির পাশে, মানে বাড়ির দরজা হিসাবে বাণিজ্য মেলা আমরা পাইছি, এটা আমার খুব আনন্দিত। খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। আজ প্রথম আসলাম আমি, আরও আসবো, এখন অনেক ভালো লাগতেছে। অনেকের জন্যই সুবিধা হয়েছে, দূর দূরান্ত থেকে চতুর্দিক থেকে মানুষ আসে এবং যেই রাস্তাঘাট হচ্ছে, মানুষ ভবিষ্যতে এখানে আইসা ঘোরাফেরা আনন্দ উল্লাস করতে পারবে। মেলার কারণে আশেপাশের লোকজনের ব্যস্ততা বাড়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন অনেকে। বিক্রি বাড়া এখন বেশি হচ্ছে, আগের চাইতে এখন অনেক বেশি।
আগে যদি বেচতাম 3,000, এখন বেশি 10,000 টাকা। আগে তো এখানে খালি জায়গাই ছিল, তো সেক্ষেত্রে পূর্বাঞ্চলের প্লট ব্যক্তি যেমন এই যে আমাদের বাণিজ্য মেলা হওয়াতে এখানে মানুষের অর্থনৈতিকভাবে যথেষ্ট প্রভাব ফেলতেছে। এখানের মানুষ আগের চেয়ে অনেক ডেভেলপ হচ্ছে। অন্য সব বছর মেলায় 400 থেকে 500টি স্টল ও প্যাভিলিয়ন থাকলেও এবার রয়েছে 225টি। কোভিডের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় বিদেশি কোম্পানিগুলোর উপস্থিতি কিছুটা কম। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে, আর ছুটির দিনে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সরকারের রাজস্ব আয় দ্বিগুণ হয়েছে। 2021 সালে শেয়ার বাজার থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে 425,86,920 টাকা। গেল বছর 365 দিনের মধ্যে ডিএসইতে 240 দিন শেয়ার বাজারে লেনদেন হয়েছে। উদ্যোক্তা, পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা বাবদ মোট 3,54,052 কোটি 56 লাখ টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন থেকে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি ও ব্রোকারেজ হাউসের ওপর আরোপিত কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে 425 কোটি 86,000 টাকা। এর আগে 2020 সালে লেনদেন হয়েছিল 1,34,981 কোটি 22 লাখ টাকা, অর্থাৎ এক বছরে লেনদেন বেড়েছে 2,19,071 কোটি 64 লাখ টাকা। এবার শেয়ার বাজারের খবর। আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে উত্থানে ফিরেছে শেয়ার বাজার। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব ধরনের মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ সময় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সোমবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে ডিএসই এক্স সূচক 61.54 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,994 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1,487 কোটি 45 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 26 কোটি 36 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 377টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 178টির, কমেছে 158টির এবং অপরিবর্তিত আছে 41টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে পাওয়ার গ্রিড, বেক্সিমকো লিমিটেড দ্বিতীয়, বাংলাদেশ শিপিং কর্পোরেশন উঠে এসেছে তৃতীয় অবস্থানে। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রংপুর ফাউন্ড্রি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 166.18 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,477 পয়েন্টে। লেনদেন হয়েছে 44 কোটি 83 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 86 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 119 টাকা 17 পয়সায়, ইউরোর দর কমেছে, বিনিময় হয়েছে 99 টাকা 45 পয়সায়, ভারতের রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়, দর অপরিবর্তিত। সৌদি রিয়েলের বিনিময় হয়েছে 23 টাকা 3 পয়সায়, আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 53 পয়সায়, দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হচ্ছে 285 টাকা 83 পয়সায়, মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 20 টাকা 58 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।